সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানেই হচ্ছে আনন্দ এবং ঈদ মানেই হচ্ছে ছোটবেলায় সেই মজার কিছু স্মৃতিগুলো। এই যে আমরা বড় হচ্ছি, দায়িত্ব বাড়ছে, কিন্তু আমরা কি আসলে বলতে পারি যে ছোটবেলায় সেই যে অনুভূতি এবং এখনকার যে ঈদের অনুভূতি সেগুলোর মধ্যে কিছুটা কি তফাৎ হয়েছে? অনুভূতি কিন্তু একই থেকে যায়, সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু, কিন্তু আমার মনে হয় ছোট থেকে বড় সবার মধ্যে ঈদের অনুভূতি, ঈদের আনন্দ কিন্তু একই থাকে। আজ আমাদের সঙ্গে তিনজন চিকিৎসক রয়েছেন যারা মানব সেবায় নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখেন। তাদের কাছ থেকে আমরা জানবো ঈদের ছোটবেলায় সেই মজার স্মৃতিগুলো। আমাদের আজকের অতিথি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর ফারহান আহমেদ, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর SME আল বাকের, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল। এবং দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ, স্পন্সর বাই এরিস্টার ফার্মা লিমিটেড। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার, আপনাকে দিয়ে আমাদের ঈদের আনন্দ এবং সেই সাথে যে আমাদের মজার যে স্মৃতিগুলো সেগুলো শোনার চেষ্টা করব। যদি আপনি বলতেন যে এখন ঈদ আপনি কোথায় করছেন, পরিবারের সঙ্গে নাকি আপনি ডিউটিতে আছেন? আমি আসলে এবার ঈদে ছুটি নিয়েছিলাম। আমি ছুটিতে আমার যেহেতু বাবা মা মারা গিয়েছেন, কাজে আমাদের ফ্যামিলিগতভাবেই আমরা এখন ইউনাইট করি কোনো ভাই বা বোনের বাসায়। আচ্ছা, এবার আমরা আমাদের ছোট বোনের বাসায় টাঙ্গাইলে, সেখানে ভাই বোনরা সবাই মিট করেছি, সেখানে ঈদ করেছি। আপনার দেশের বাড়ি কোথায়? ছোটবেলায় কোথায় ঈদ করতেন? আমরা কুড়িগ্রামের বেসিক্যালি, সো সেই নর্থ বেঙ্গল থেকে, কিন্তু বাবার চাকরির সুবাদে আমার কুড়িগ্রামে থাকা হয়নি কখনই। আমার ছোটোবেলার শৈশবটা কেটেছে বগুড়ার কিছু অংশ, তারপর কেটেছে রংপুর শহরে। দ্যাট মিনস আমি বলতে পারি যে মফস্বল শহরের যে লাইফস্টাইল সেটা আমি পরিপূর্ণভাবে ছোটবেলায় ভোগ করেছি। এরপর যুবক বয়সে আমি ঢাকায় চলে আসি এবং পরবর্তীতে ঢাকায় এখন থাকি। আমি ডক্টর ফারহান আহমেদ আপনার কাছে একটু জানবো, এই যে ঈদ আসলেই না একটা চমৎকার একটা গান আমরা শুনতে পাই, দুটো গান, সেটা হচ্ছে ঈদের যে গানটা, রমজানের গানটা, এবং সেই সাথে হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি। এই যে সুন্দর দুটো গান, এটা শোনার সঙ্গে সঙ্গে মনে হয় যে না, আমাদের ঈদ চলে এসেছে। আমার কাছে মনে হয় ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষই মনে হয় এই গানটা পছন্দ করে, এবং তখনই মনে হয় যে না, ঈদ চলে এসেছে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে স্বপ্ন যাবে বাড়ি, আপনার স্বপ্ন কি বাড়ি গিয়েছে? মানে আপনি কি দেশের বাড়ি ঈদ করেছেন? এবার আসলে আমার যাওয়া হয়নি, এবার একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, তাই আমি ঢাকায় ঈদ করেছি। তো পরিবারের অন্যরা আমার এখানে এসছে। সময়ের সাথে সাথে অনেক প্রাসঙ্গিকতা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, ঈদের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু ওই একটা জিনিসই খুব কনস্ট্যান্ট রয়ে গেছে। হ্যাঁ, যখনই ওই ঈদের আগের দিন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ বাজানো হয়, বা এখন যেটা স্বপ্ন যাবে বাড়ি, ভালো লাগতো। এবং তখন একটা টিভি চ্যানেলই ছিল, এই তখন শুধু বিটিভি ছিল। হ্যাঁ, এখনকার মতো এত চ্যানেল ছিল না, এত ফেসবুক বলেন এসব সোশ্যাল মিডিয়া ছিল না। তো ওই সন্ধ্যার সময় থেকেই যখন চাঁদ দেখা যেত, আর ওই গানটা যখন আপনার টিভি বলেন, রেডিও বলেন, যেখানেই বাজতো, তখনই মনে হতো যে এই তো আজকে থেকেই মনে হলো ঈদ শুরু হয়ে গেছে। আর আমি ছোটবেলায় যেটা হতো, আমরা বড় হয়েছি, বাবা সরকারি চাকরি করতেন, চট্টগ্রামেই বড় হয়েছি, সরকারি কোয়ার্টারে থাকতাম, তো অনেক বন্ধু বান্ধব, অনেক কিছু। তো ওই সন্ধ্যায় যখন এই চাঁদ দেখা যেত, এই গান বাজতো, এটা মানে একটা কি বলবো অবভিয়াস ব্যাপার ছিল, যেটা হবেই। কিছু চাঁদ দেখতে হবে। এবং ছোটবেলায় আমি জানি না, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মানে ঈদে চাঁদ না দেখা গেলে বা চাঁদ দেখতে হতো, না দেখলে ঈদ হতো না, ওরকম একটা বিষয় ছিল। এবং সমসাময়িক যারা আমরা সবাই ছিলাম, দেখা যেত একটা প্রসেশনের মতো বের হয়ে যেত সন্ধ্যার পর থেকে, চাঁদ দেখা গেছে, সেই যে উচ্ছ্বাস, এটা আসলে এখনকার দিনে আসলে সেভাবে পাওয়া যায় না। সেই সময়টা আমরা যেভাবে উপভোগ করেছি, হ্যাঁ, এখন মনে হয় সেটা একটু ঘাটতি আছে। যেটা আমরা প্রথমেই বলছিলাম যে আসলে আমরা ছোট থেকে বড় হচ্ছি, দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ঈদের যে অনুভূতি সেটা মনে হয় একই রকম থেকেছে। হয়তো আমরা বড় যারা হচ্ছি, আমরা হয়তো প্রকাশ করছি না। আর আমরা এমন একটা জেনারেশন বিলং করি যে আমরা অনেক কিছু কিন্তু ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছি। হ্যাঁ, আমরা অনেক কিছু দেখেছি, তাই না? এখনকার সময়টা যেমন দেখেছি, সেই অনেক পুরনো দিনের, যখন কোনো মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, হ্যাঁ, মানুষের তখন ইনভলভমেন্টটা ছিল অনেকখানি সামাজিক।
এখন আমাদের সামাজিকতা একেবারেই যন্ত্রের মধ্যে এসে ঠেকেছে, তাই না? তখনকার সামাজিকতা কিন্তু অন্যরকম ছিল। তখন আমরা মানুষের সাথে কথা বলতাম, গল্প করতাম, পাড়া তাই না? হ্যাঁ, প্রতিবেশী পাড়া সবাইকে প্রতিবেশী নিয়ে- সবাই কিন্তু অনেক কাছের ছিল, তাই না? সেই ব্যাপারটা কিন্তু অনেক বদলে গেছে এখন। সেই বদলে যাওয়া ঈদটা আসলে এখন কেমন, কিভাবে এখন উদযাপন করেন তিনজনের কাছ থেকেই জানবো। ডক্টর আল বাকের, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এবার আপনার ঈদ কোথায় করা হয়েছে? আপনার দেশের বাড়ি কোথায়? ঢাকাতে করেছেন ঈদ? হ্যাঁ, আমার অ্যাকচুয়াল বাড়ি কুমিল্লা শহরেই। তা বাড়িতে এখন আমার বাবা মা কেউ জীবিত নেই, তাই বেশ কয়েক বছর ধরেই আমি ঢাকাতে ঈদ করি। এবারও তাই করেছি। সকালবেলা সকল আত্মীয়স্বজন নিজেরা নামাজ পড়ে নিজের বাসায় ছিলাম, তারপরে কিছু আত্মীয়স্বজন এসেছে, তাদের সাথে ঈদ করেছি। পরে বিকালের দিকে আবার আমার আত্মীয়স্বজন যারা আছেন ওনাদের বাসায় ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, তো এই যে এখন যে ঈদটা করছেন এবং ছোটবেলায় যে ঈদটা করে এসেছেন, নিশ্চয়ই তফাৎ রয়েছে। এর মধ্যে তখনকার অনেক ঈদের অভিজ্ঞতাটা পার্থক্য- কেমন ছিল? জি, এর মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। সেই আগের দিনে আমরা 70 দশকের জন্মগ্রহণ করেছি, তখন যখন ছোট ছিলাম আমরা, এই আমাদের ঈদ আনন্দ শুরু হতো একেবারে রমজান শুরু হতেই। কারণ তখন আমাদের জামা কাপড় বানাতে হতো, তখন তো আর রেডিমেড কাপড় পাওয়া যেত না। টেইলার্সে আমরা যেতাম, বাপ মা নিয়ে যেত, কাপড়ের মাপ দিতাম, তারপর ওদের আগ্রহে অপেক্ষা করতাম কখন জামা পাবো, কখন জামা পাবো। দেখা গেল এই অপেক্ষা অনেকদিন, ঈদের আগ রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবং ঈদের চাঁদ উঠলেই তখন আমাদের সব ছোট ছেলেমেয়েরা সবাই আমরা মিছিল করতাম বা আতশবাজি ফুটাতাম যে আনন্দ করার জন্য। চাঁদ না দেখা পর্যন্ত আমাদের ঈদের পরিপূর্ণ আনন্দ শুরু হতো না। আর রাতের বেলায় ধরেন মায়েরা রান্না শুরু করতো, ওই রান্নাঘরে আমরা আবার সুঘ্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করতাম। এবং পরের দিন সকালে সবাই একসাথে গোসল মানে করে, এটা মনে হয় সবার ক্ষেত্রে সবার হয়, ক্ষেত্রে ছেলে একই হোক রকম। মেয়ে হোক, মানে যখন চাঁদ দেখা যেত রান্নাঘরে একটা উকিঝুঁকি সবারই কিন্তু মানে জি, দাও হ্যাঁ। হতো। মা কি করছে, কি হ্যাঁ, রান্না মা হবে, কি করছে মেনুটা এটা কি আমরা হবে। দেখতাম। এবং আমরা সব ভাই বোনরা বসে থাকতাম যে এই রান্নার সুঘ্রাণ নেওয়ার জন্য। আর পরের দিন সকালে সবাই একসাথে গোসল করে বাবার সাথে মসজিদে যেতাম, নামাজ আচ্ছা। পড়তাম। এসে তারপর আমরা সবাই আশেপাশের বাচ্চা সহ সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম। তারপর আমরা একটু রেস্ট নিয়ে সবার বাসায় ঘুরতে যেতাম, সালাম করতাম। এবং তখনকার যেই সালামি পেতাম আর কি, 1 টাকা 2 টাকা যাই দিত, ওইভাবে চলতো আর কি। সালামি নিয়ে আমার অনেক কিছু জানার আছে আপনাদের তিনজনের কাছ থেকে। ডক্টর রবিউল ইসলাম, আপনি যদি বলতেন আপনার ঈদের দিনের অভিজ্ঞতা, সকালে নামাজ, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, কিভাবে আনন্দটা উপভোগ আমি করেন একটা জিনিস আপনি? প্রথমে শেয়ার করি যে আপনি যে বলছিলেন যে আমি তো এখন 55, অনেক বৃদ্ধ হয়ে গেছি হয়তো, বা যদি বলা হয় সেই ছোটবেলার ইতিহাস সেটা হয়তো খুঁজতে গেলে, সংখ্যায়। হ্যাঁ সংখ্যায় ছোটবেলার ইতিহাস খুঁজতে গেলে আমার কাছে এখনো সেগুলো লাইভ লাগে, অনেক জীবন্ত লাগে। আমার মনে হয় না রবীন্দ্রনাথের একটা কথা ছিল, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, কিন্তু তারপরে ছোট্ট একটা কথা ছিল মনে মনে। এই যে মনে মনে বা স্মৃতি, এই স্মৃতিটা কখনোই পুরাতন হয় না, এবং স্মৃতি না থাকলে মানুষ আসলে বাঁচতে পারতো না আমার কাছে মনে হয়। এই স্মৃতি ভালো হোক খারাপ হোক, ওগুলো কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। এখন যদি আমি ঈদের কথা বলি, যে অলরেডি বাকের আমার সহপাঠী এবং কলিগ বর্তমান, তারা যেভাবে বললো যে আগের রাত থেকেই শুরু হতো ঈদের প্রোগ্রাম, এবং আমাদের মারা অনেক কষ্ট করতো, অনেক ভোরবেলা উঠতো, সবার জন্য রান্না করতো, সেমাই রান্না করে, তারপর আমরা গোসল করে আমরা তারপর নামাজে যেতাম। আমার একটা জিনিস এখনও মনে লাগে যে তখন কিন্তু আমার আম্মা, যখন অনেক ছোট ছিলাম, তখন আমাদের থুতনিতে ধরে চিরুনি দিয়ে চুলটা আশ্রয় দিত, চোখে সুরমা লাগাই দিত, হাতে আতরটা দিয়ে আমরা যখন যেতাম, সাথে টেলকম পাউডারও কি দিত? একটু পাউডার ছিল তখন, তিব্বত পাউডার বা তিব্বত এরকম powder কিছু ছিল। ছিল, হ্যাঁ, মাথায় আমরা তেলও দিতাম কিন্তু ওই সময়। এবং এই থুতনিতে হাত, এই যে টাচ, এই হিউম্যান টাচ, এই টাচটা আসলে এখন আর নাই। এটা আমরা এখনও ফিল করি আমি, যে আমাদের সব কাজগুলো যান্ত্রিক হয়ে গেছে, এখানে কোনো হিউম্যান টাচ নাই। এবং আমি এখনও আমার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেকেও প্রতি রাতে এসে আমি একটা বলি যে বাবা এখন আসো, গ্রেট হাগ করি। আচ্ছা। মানে এখন তো ছেলে পেলে বোঝেন না, সেই টাচ জিনিসটা বোঝে না, আমি বলি আসো কিন্তু আপনার great hug জায়গা থেকে করি। আপনি চেষ্টা হ্যাঁ, করেন। আমি চেষ্টা করি এই জিনিসটা, একটা হিউম্যান টাচ মানুষের ছেলে মেয়েদের সঙ্গে রাখা উচিত। এই অনুভূতিটা আসলে পরবর্তীতে বোঝা যায় যে 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 মা যে ছোটবেলায় আমাদের থুতনিতে হাত দিয়ে চুলটা আশ্রয় দিতেন, তারপর চোখে সুরমা লাগাই দিতেন, এই স্মৃতি তো মানে কোনো পারফিউম দিয়ে আপনি পাবেন না। আমার কাছে এখনও মনে হয় পরদিন সকালবেলা গোসল করে বাবার হাত ধরে, ঠিক এই তর্জনী আঙ্গুল ধরে, ছোটবেলায় যেটা ছিল আমার এখনও মনে আছে, আমরা এই তর্জনী আঙ্গুল ধরেই যেতাম,
সেই ছোটোবেলা আমরা 2 ভাই ছিলাম, আমাদের প্রতিবেশী ছিল যারা, তাদের সঙ্গে আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে আমরা নামাজে যেতাম, এবং যে রাস্তা দিয়ে যেতাম আমরা আরেক রাস্তা দিয়ে আসতাম। আমি জানি না এটা কোন তরিকা বা কিছু, বাট আমরা এটা প্র্যাকটিস করতাম এই জিনিসটা। আপনি যদি গ্রানের কথা বললেন, ছোটবেলায় কিন্তু আমরা দেখেছি যে ছেলে মানুষরা বিশেষ করে ঈদের পাঞ্জাবি পরার সাথে সাথে কিন্তু মুরব্বী যারা ছিলেন তারা কিন্তু আতর দিতেন, যেটা এখনকার যুগে তো আসলে এটা ভাবাই যায় না যে এখনকার বাচ্চারা আতর দিবে। আতর ব্যবহার মানে সবচেয়ে জিনিস আপনি খেয়াল করেন যে আতর বলেন বা সুরমা বলেন, যেটা সবগুলো কিন্তু ভেষজ ছিল প্রাকৃতিক ন্যাচারাল সোর্স থেকে। সো ন্যাচারাল সোর্সের যে আপনার বডিতে যে ফিলিংসটা আসতো, সেই জিনিসটা আপনি হাজার পারফিউম দিয়ে কিন্তু পাবেন না। এবং আতরের যে আগে রাতে গিয়ে আতর কিনে আনতাম, আমি এখনও প্র্যাকটিস করি যে ঈদের দিন অ্যাটলিস্ট আতর দেওয়া। সুরমা হয়তো দেওয়া হয় না, কারণ এখন ওই অরিজিনাল সুরমাগুলো আর পাওয়া যায় না, এজন্য দেওয়া হয় না। বাট আতর দেওয়াটা আমি এখনও আমার ছেলেকে দিয়ে আমি আতর দিয়ে তাকে, ঠিক কোনো সেন্ট বডি স্প্রে না, আতরই ইউজ করি আমি। আচ্ছা, এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা অভিভাবকেরই কিন্তু উচিত যে আমরা ছোটবেলায় যেভাবে ঈদটাকে উদযাপন করেছি ততটুকু ভাইব আমরা না দিতে পারলেও না তাদেরকে, বা তাদের সাথে হচ্ছে স্মৃতিচারণ করা, তাদেরকে জানানো যে আমরা আসলে কিভাবে ঈদটা কাটিয়েছি। ডক্টর ফারহানা, আপনার এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, ওই সময় আসলে সবারটাই কিছু কিছু মিলে যায়, এই ব্যাপারগুলো আমাদেরও ছিল। আরেকটা বাড়তি ব্যাপার ছিল, আমার তবে মেয়েদের মধ্যে আমার মনে হয় এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমার মা নিজেই সেলাই করতেন, তো আমাদের একটা খুব এক্সাইটমেন্ট ছিল যে মা এবার কি বানাচ্ছে। হ্যাঁ, নিজে কাপড় সেলাই করে সেখানে আবার সুই সুতো দিয়ে ফুল তোলা, হ্যাঁ কি হচ্ছে, মানে একদিন দুদিন পরপরই আপডেট দেখতে যেতাম যে হ্যাঁ আজ এবারকার আমার ঈদের ড্রেসটা। আর সবসময় আমরা বলি না যে পাশের বাড়ির সে যেন দেখতে না পায়, সমসাময়িক অনেকেই একই বয়সী ছিলাম, তো আমার ড্রেসটা যেন একেবারে এক্সেপশনাল থাকে। হ্যাঁ, সকালবেলা আমি যেটা পরে বের হব সেটা যেন অন্য কারোর মতো, এরকম কিছু ছেলে মানুষই ব্যাপার তখনও ছিল আর কি খুব। হ্যাঁ, এখন যেটা আমি ভীষণ ভালো লাগে এবং মজা লাগে যে সেই 70 দশক, 80 দশক, 90 দশক এবং এটা 2026 সাল এখন পর্যন্ত সবার মধ্যে একটা বিষয় কাজ করে যে যেমন আমার চোখের সামনে রাখতে হবে। একদমই, আমার চোখের সামনে আমার মেয়েকে এখন বড় হতে দেখছি, ও এখন টিনেজার, তো ওর মধ্যেও দেখি, তো ওকে দেখলে মনে হয় যে ও, আমি তো ছোটবেলাতে ওর মতোই ছিলাম, ও যেভাবে ভাবছে সে ভাবনাটা তো আমার মধ্যেও ছিল, তো আমি ব্যাপারগুলো খুব এনজয় করি আর কি এখন। আমার 3টে বোন ছিল একই, আমরা ঈদের কাপড় নিলে আমার 3 বোনের কাপড় এভাবে লুকিয়ে রাখতো যে কেউ, মানে আমাদের আত্মীয় স্বজন, খালাতো ভাই বোন, তারা দেখতে পারতো না। আপনি এক ভাই? আমরা 2 ভাই। আমরা ভাইরা কিন্তু আগে এক্সপোজ করতাম। সো এটা আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে আমরা মেয়ে না, আমরা ছেলে, সো আমরা এটা জামাটা আগেই দেখাই দেবো, মেলি ভাব নাই আমাদের মধ্যে। এবং এটা আমার বলার কারণ হচ্ছে যে যেসব ফ্যামিলিতে দেখা যায় মেয়েদের সংখ্যাটা বেশি, বোনদের সংখ্যাটা বেশি, সেখানে ছেলেরা পাত্তা একটু কম পায়। ন্যাচারালি ঠিক বলেছেন, কারণ আমার বোনরা ঈদের জামা কাপড় পরিপূর্ণভাবে পেয়ে যেত আব্বার কাছ থেকে, ফুল ড্রেস। আর আমাদের ভাগ্যে হয়তো পাঞ্জাবি হলে শার্ট হতো না, শার্ট হলে পাঞ্জাবি হতো না, এক ঈদের শার্ট হলে আর ঈদে পাঞ্জাবি। যেহেতু আমি মফস্বল শহরের একটা ছেলে, আমার বাবা সরকারি চাকরিজীবী, মধ্যবিত্ত মফস্বল শহরের, কাজেই 5 ভাই বোন প্লাস বাবা, সব মিলে আসলে আমি একটা জিনিস আমরা হয়তো পেতাম, কিন্তু আমি বুঝি যে বাবার তখন আসলে অনেক চাপ যেত এবং হয়তো তারটাই কেনা অফ রাখতো সে। কিন্তু ঠিকই দেখতাম ঈদের আগের রাতে আম্মা গিয়ে, ঈদের আগের রাতে আম্মা গিয়ে ঠিক আব্বার জন্য একটা পাঞ্জাবি বা ফতুয়া ঠিকই কিনে আনতো। মানে এটা দ্যাট ওয়াজ লাভ। আমার মাকে দেখেছিলাম যে আব্বা কিন্তু সবার জন্য কিনছে, কিন্তু আগের রাতে দেখতাম যে আম্মা গিয়ে আব্বার জন্য আবার আরেকটা জিনিস কিনে এনেছে। দ্যাট ইজ, মানে আমি এটাই ফিল করি যে আব্বা কিন্তু নিজেরটা নিজে কখনোই কিনতেন না। এটা এখন আমরা সব পরিবারই একই রকম ছিল, জীবনটা আসলে খুব সাদামাটা ছিল, কিন্তু তার মধ্যে মানে জীবন যাপন হতো, কিন্তু উদযাপন করার যে ব্যাপারগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে ঈদ। ঈদ আসলেই পুরো বাসার পরিবেশ সবকিছু, ওই 1 মাস ব্যাপী আসলে ঈদ আসলে একদিনের ব্যাপার ছিল না। ওই যে 30 দিন ব্যাপী যে আমরা রোজা রাখতাম, তখন থেকেই কিন্তু একটা ঈদ ঈদ একটা ভাব চলে আসতো। যে 15টাই রোজা পার হতো তখনই মনে হতো যে আর 15 দিন, আর 15 দিন। আবার রোজার সময় খুব মজার ব্যাপার হতো যে কে কটা রোজা রাখলাম, কে 30টাই রেখেছে, কে আবার গ্যাপ দিয়েছে কিনা, কেউ আবার গ্যাপ দিলেও সেটা লজ্জায় অনেক সময় বলতে পারতো না। হ্যাঁ, এই লুকোচুরি ব্যাপারগুলো ছিল, এগুলো এবং খুব এনজয় করতাম ওই সময়টা। এই যে সীমাবদ্ধতা, এই যে লুকোচুরি, কাপড় লুকিয়ে রাখে, এবং আপনি রোজার কথা ইনফ্যাক্ট বলছিলেন যে রোজা ভাঙলো সেটা বলা হতো না, এই বিষয়গুলোই কিন্তু ভীষণ আনন্দ দিত। আমরা আরো গল্প শুনবো আপনাদের কাছ থেকে। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি।
আমরা অনেক গল্প শুনছিলাম আপনাদের কাছ থেকে যে এই যে সীমাবদ্ধতা, আপনি যেমনটি বলছিলেন যে খুব সীমিত কাপড়, আবার সীমিত অনেক কিছুর মধ্যেই কিন্তু আনন্দটা আমাদের ছিল। ডক্টর বাকির, আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনার ছোটবেলার ঈদটা আসলে কেমন ছিল, কিভাবে কি করতেন? আমরা অনেক ভাই বোন বেশি ছিলাম, 4 ভাই 2 বোন ছিলাম। আমার বাবা মধ্যবর্তী ছিল, তো তারপর আমাদের তেমন সমস্যা ছিল না। আমরা তো রোজা থেকেই কাপড় চোপড় বানানোর একটা উৎসব চলতো, সবাই পেতাম, কাপড় পেতাম পর্যাপ্তই। কিন্তু ওই আমার বাবার কাপড়টাই দেখা গেল যে বাদ থাকতো সবসময়। ওইটা ধরেন না, তখনকার দিনে তো মায়েরা আর বাজারে যেত না, ওনারা হয়তো সবসময় বাসাতে চাপ দিত যে একটা কিনে আনেন, একটা কিনে আনেন। ওইভাবে হয়তো শেষ বেলাতে বা শেষ দিন উনি কেনাকাটা করতো। আর আমরা কাপড় হয়তো বাসায় আসলে সবাই একটু পরে একটা ট্রায়াল দিতামই, দিয়ে হয়তো নিজেদের মধ্যে বা আশেপাশে বাড়ির সাথে একটা সবাইকে দেখানোর একটা চলতো, কম্পিটিশন চলতো। পরে হয়তো আমরা ভাঁজ করে রেখে দিতাম, আর ঈদের দিন আবার পরা হতো কাপড় চোপড়। আচ্ছা, এটা ছিল আমাদের মূল আমরা ইয়ে। কিন্তু চাঁদ রাতে স্যান্ডেল কিনতাম, এবং ওই সময় একটা স্যান্ডেল ছিল কলাপুরি স্যান্ডেল, আমার মনে হয় হ্যাঁ, মনে কোলাপুরি আছে। স্যান্ডেল ছিল, এটা এবং খুব- ওইটা একটু আমরা চাঁদ রাতে শেষ মুহূর্তে গিয়ে ওই পাঞ্জাবির সঙ্গে পাঞ্জাবির সাথে লাস্ট পরতেই টাচটুক হবে। ছিল কলাপুরি স্যান্ডেল, যে স্যান্ডেল আমি এখন আর দেখি না খুব একটা। না, ওটা মানে ওটা এখন খুব শখে করে এখন মনে হয় কলাপুরি স্যান্ডেলগুলো মানুষ এখন পরে। জি জি, তখন তো এটা অ্যাভেলেবেল ছিল, এবং এটা একটা হয়তো অভিজাত্যের একটা লক্ষণও Trend ছিল ছিল, trend যে তো Trend তখন ছিল। ওই জুতা আমাদের ছিল, এবং আমরা দেখা গেল যে ওই কলাপুরি স্যান্ডেল কিনে এনে আবার লুকিয়ে রাখতাম। হ্যাঁ, অন্যরা যাতে না এবং দেখতো। লুকিয়ে রাখার পাশাপাশি তিনজনের কাছে আমার প্রশ্ন, যেটা আমরা ছোটবেলায় করতাম যে নতুন জুতা ট্রায়াল দেওয়ার জন্য কখনোই ফ্লোরে আমি হাঁটাহাঁটি করতাম না, বিছানার উপরে সোফার জি, জি, উপরে যেন হাঁটতাম। পরিষ্কার থাকে। সঠিক। আর পরের দিন ধরেন এই ঈদ নামাজের পর আমরা খাবার দাবার করার পরে যে বাচ্চারা সবাই একসাথে বেরিয়ে বাড়ি বাড়ি ঘুরতাম, পাড়াতে ঘুরতাম, তারপর সালামি সংগ্রহ করতাম। আচ্ছা, আর বিকালের দিকে তখনকার দিনে গ্রামোফোনের সিস্টেম ছিল, গ্রামোফোনে গান বাজতো, এবং হয়তো কোনো বাড়িতে, সব বাড়িতে তো ছিল না, যে বাড়িতে বাজতো ওইখানে গিয়ে ছেলেমেয়েরা হইচই করতাম, লাফালাফি করতাম। এই এটা 70 দশকের জিনিস। আর 80 দশকে যখন আবার ক্যাসেট প্লেয়ার চলে আসলো, ডেক সেট চলে আসলো, তখন আবার ওই রকমভাবে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গান বাজতো। আমরা একটু বড় হলাম, আমরা গানের সাথে নাচানাচি করতাম। আর যখন কলেজ লাইফে চলে গেলাম, তখন আমাদেরকে আমার বাপ মা ধরেন ঈদের বাজার করার জন্য অর্থ দিয়ে দিল। তখন কিন্তু আমরা আবার এই কুমিল্লা থেকে ঢাকায় আসতাম বাজার করার জন্য, আচ্ছা। কয়েকজন বন্ধু মিলে বা আরো কয়েক ভাই মিলে, যখন কলেজ লাইফে চলে গিয়েছি। অর্থাৎ তখন একটু ফ্রিডম পেয়েছেন জি শপিং জি করার জি। জন্য। তখন ওই যে এলিফ্যান্ট রোডে দোকান ছিল, ওই সিল দোকান, ক্যাটসাই নাম করা ছিল, আর সেঞ্চুরি, এই 3টা দোকান ছিল। আমরা ওখান থেকে কাপড় চোপড় কিনে আবার মনের খুশিতে চলে যেতাম। বাকের যেটা বলছিলেন যে এই ক্যাসেটের, আমার ঠিক একটা স্মৃতি মনে পড়ে যে আমরা ঠিক তখন তো কেবল তরুণ থেকে কৈশোর সদ্য গোপ ওঠা আমাদের সেই সময়কার যুগটার কথা বলছিল, যে আমরা সাউন্ড বক্স দিয়ে ক্যাসেট থেকে, ডেক সেট থেকে গান বাজাতাম, বিকালবেলা করে এটা হতো। এবং আমরা দেখতাম যে আমরা যারা বন্ধুবান্ধবরা ওখানে গান বাজাতাম, ঠিক ওগুলো ছিল কিশোর বয়সের, ঠিক প্রেমের কিছু গান ছিল। ঠিক তরুণীরাও যেভাবে নতুন জামা কাপড় পরে হেঁটে হেঁটে যেত, তারাও বারবার আমাদের ওই পাড়ার মোড়ের আড্ডার সামন দিয়ে যেত, অকারণেই হয়তো যেত তারাও। আমরাও ঠিক তাদের ওই উদ্দেশ্য করে যে গানগুলো, যাই বলে যেতে নাই রে, জুয়েলের যেরকম গানগুলো ছিল 80 দশকে, ঠিক বেদনার গান বা প্রেমের সমর্পণের জন্য যে গানগুলো, আমার কেন জানি মনে হচ্ছে যার আপনার এই গল্পটার পেছনে আরো কোন একটা গল্প আছে, যেটা আপনি বলছেন যে প্রেমের গান শোনা হতো, সেই গল্পটা একটু শুনতে চাই। না, আমি তো বললাম যে এভাবে শুনতে শুনতেই আমার সহধর্মিণীর সঙ্গে এইভাবে পরিচয় হয়েছিল। তখন সেই এই কিশোর বা যৌবন প্রথম যে, মানে আপনি যে তরুণ তরুণীদের বয়স, কথা হ্যাঁ, বললেন, সেই সেই তরুণী তরুণীদের এখন আপনার মধ্যেও সহধর্মিণী। এখন আমার সহধর্মিণী উনি। সেই জন্য আমি বলি যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগেই ভালো, সেই গান শোনা থেকে যদি ভালো কিছু হয় তা গান শোনাই ভালো। উনি এখন আমার সহধর্মিণী এবং উনি চিকিৎসক। ভীষণ ভালো লাগছে যে আপনার এত মজার একটা স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। না, এটা আসলে তখনই ঈদ একটা উৎসব ছিল। আপনার ছেলে মেয়েদের
মিক্সিং, তখন তো আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম ছিল না ব্যাপারটা। তখন এই স্কুলে মফস্বল শহরের জেলা স্কুল বা গার্লস স্কুলের এই ছেলে মেয়েদের মধ্যে অল্প কিছু মিক্সিং এর জায়গা ছিল, পয়লা বৈশাখ, মানে একটু লুকিয়ে ঈদ লুকিয়ে উৎসব, দেখা। হ্যাঁ, সেই লুকোচুরির সেই দুষ্টু ছেলে পেলে। আমি এখন একটা জিনিস আপনাকে বলি যে ওই পাড়ার মোড়ে মোড়ে সেই ডেস্ক সেটেগুলো এখনো হয়তো গান বাজে, কিন্তু সেদিনে সেই মালিনেই যে কথাগুলো আছে মান্নাদের গান, এই মালিগুলো চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওই সময় যে ছেলে পেলেগুলো আমরা ওখানে ছিলাম তারা এখনো প্রত্যেকে হচ্ছে এস্টাবলিশড, এবং সেই এখনো decency আছে, টা আমার কিন্তু মনে হয় নেই। সেই ডিসেন্সি নেই। সেখানে যে ছেলে পেলেগুলো যাচ্ছে তারা অনেকে মাদকাসক্ত, তারা সমাজের সেই ক্লাসটা বিলং করে না যেটা আমরা করতাম। আমরা ক্লাসের সবাই ফার্স্ট সেকেন্ড বয়েই ছিলাম তখন, এবং সেই মানে মিষ্টি দুষ্টু ছেলে পেলে ছিলাম আমরা সেই সময়। কিন্তু এখন আমি দেখি যেটা সেটা আসলে হয়তো মাদকের প্রভাব অথবা সমাজটা কিছুটা ডিগ্রেড করেছে অনেক কারণে। পাড়ার মোড়ে সেই জিনিস আছে, কিন্তু সেদিনের সেই মালিগুলো আর নেই। অর্থাৎ এই যে আমরা ছোটবেলায় যে আনন্দটা করেছি এখনো আনন্দটা করছি, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের ছোট যারা রয়েছে তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের ঈদের আনন্দ। ডক্টর ফারহানা, আপনাকে দেখে না কেন যেন আমার মনে হচ্ছে যে আপনি হয় গান করেন অথবা হয়তো বা নাচ করতেন। আপনি আসলে কি এরকম কিছু ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকেই একটু কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলামই। গান করা হয় মাঝে মাঝে, তবে মেডিকেলে ঢুকলে যেটা হয় যে অনেক পড়াশোনার চাপ থাকে। তারপরে আমি চিটং মেডিকেল কলেজে পড়েছি, আচ্ছা। তো ওখানে কালচারাল অ্যাক্টিভিটি দারুণ সব প্রোগ্রাম হতো আমাদের, বছরে 2-3টা প্রোগ্রাম তো হতোই। তো সেই সবে পার্টিসিপেশন তো ছিলই, মাঝে মধ্যে আপনার মতো উপস্থাপনাও করতাম, কবিতা আবৃত্তি করতাম মাঝে মাঝে, এরকম টুকটাক, খুব যে প্রফেশনাল কিছু তা না। আচ্ছা। কিন্তু বললাম না যে ছোট ছোট প্রোগ্রামগুলোতে এগুলোই আসলে আমাদের মেডিকেল লাইফটা তো অনেক খুব ব্যস্ততার মধ্যে ছিল, তাই না? অনেক পড়াশোনার চাপ থাকতো। ঈদের সময় এরকমও হতো যে অনেক ঈদের পরপরই পরীক্ষা শুরু হয়ে যাবে। মেডিকেলের বিষয়টা তো আসলে অনেক পরে এসেছে, কিন্তু আপনি একদম তো ছোটবেলা থেকেই কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি অ্যাক্টিভ ছিলেন। আমার মা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেতেন। এগুলো খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি আর কি। ছবি আঁকানোর জন্য বিভিন্ন কম্পিটিশনে যেতাম, আমি যেতাম, আমার ভাই যেত, এরকম। আপনার মায়ের আগ্রহ বেশি ছিল নাকি বাবার আগ্রহ বেশি ছিল এক্ষেত্রে? না, আমার বাবাও, আচ্ছা, আমাদের খুবই সুন্দরভাবে দিন শুরু হতো, কিন্তু হ্যাঁ, এখন যেসব খুব লাইফটা এখন অনেক বিজি না, তখনকার লাইফ মনে হয় একটুখানি স্লোই ছিল। হ্যাঁ, আব্বা খুব ভোরে ঘুম থেকে উঠতেন, উঠে নামাজ কালাম পড়ার পরে সেই মান্নাদের গান ছেড়ে দিতেন। হ্যাঁ, তো ওই সব গানগুলো না আমরা এগুলো শুনে শুনে বড় হয়েছি, তো কেমন করে যেন ভেতরে একেবারে একটা বীজ তখন থেকেই তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা শুধু আমার মধ্যে না, আমার মনে হয় যে ওই জেনারেশনের আমরা যারা ছিলাম এগুলো সবার মধ্যেই ছিল এগুলো। হ্যাঁ, এগুলো আমাদেরকে আলাদা করে শুনে মুখস্থ করতে হয়নি, তখন ক্যাসেট ছিল, আব্বা দেখা যেত গান সিলেক্ট করে, তারপরে সেই ক্যাসেটটা আবার রেকর্ডিংয়ে পাঠাতো যে এই গানগুলো আমার চাই, আবার সেটা ফেরত আসলে বসে বসে ওখানের উপরে লিখতেন, খুব সুন্দর, আমার বাবার হাতে লেখা খুব সুন্দর ছিল, তো বসে বসে উপরে লিখতেন হ্যাঁ কোন গানটার পরে কোন গানটা হবে। হ্যাঁ, তো এইসব দেখে দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। আমার বাবা এখন নেই, এই ব্যাপারটা আমি খুব মিস করি এখন, বাবা মারা গেছেন, 7 বছর হয়ে গেছে। আব্বাকে অনেক মিস করি, আগের ঈদগুলো আর এখন ঈদের মধ্যে এটাই একটা বড় পার্থক্য বলা যাবে আর কি। কিন্তু সেই আনন্দটা নিশ্চয়ই আপনি আপনার পরিবারের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে নিশ্চয়ই খুঁজে পাওয়ার চেষ্টা করেন। একদমই। ডক্টর বাকের, আপনি কিন্তু সালামির কথা বলছিলেন, সেখানে কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি সবার কাছ থেকে একটু লম্বা করে আমি জানতে চাইবো স্টোরিটা, আসলে সালামির বিষয়টা কিভাবে ম্যানেজ করতে। আপনি বলছিলেন যে পাড়ায় পাড়ায় ঘুরতে যেতেন, এবং আমি যতটুকু জানি ছোটবেলার একটা ইন্টেনশনই ছিল সালামি ঘুরতে যাওয়া মানে হচ্ছে সালামিটা কালেক্ট করা। হ্যাঁ, আমরা সবাই ছোট ছেলে মেয়ে যারা ছিলাম একসাথে দল বেঁধে বের হতাম নতুন কাপড় চোপড় পরে, তারপর আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সবার বাসায় যেতাম এবং পায়ে ধরে সালাম করতাম। পায়ে ধরে সালাম করলে তখন যে মুদ্রার বিনিময় যেটাই ছিল 1-2 টাকা যাই পেতাম আমরা, এবং পাঞ্জাবির পকেটে জমাতাম বা শার্টের পকেটে জমাতাম, এবং সবগুলো কালেকশন করে এনে আবার বাসাতে মাটির ব্যাংক ছিল, আচ্ছা, ওইটাতে রাখতাম। এটা হলো এক সময়ের কথা। তারপরে যখন নোটের প্রচলন হলো, আরো 80 দশক 90 দশক হলো, তখনও পেতাম, বড়দের হারে সালাম দিতাম হাত দিয়ে, তখন ওনারা দিত। তার মানে তো আপনাকে বলা যায় আপনি খুবই মানে প্যাশন্স ওয়ালা একজন মানুষ। সালামির টাকা আপনি আবার মাটির ব্যাংকে আপনি জমিয়ে জমিয়ে তখন রাখতেন। আমাদের একটা ইয়া ছিল যে রেখে দেই, হ্যাঁ, বাচ্চারা তো এটা কি করবো। আমরা কিন্তু আবার বাকের সঙ্গে দ্বিমত করি। আমরা এই তখন কোক নতুন আসা শুরু হয়েছিল, ফস শব্দ হতো, আমরা আবার সালামির টাকা দিয়ে কোক খাইতাম তখন, মানে ওই টাকা আমাদের কাছেও থাকতো, ওইটা দিয়ে আমরা ওই চকলেট বা আইসক্রিম সালামির ব্যাপারটা তো অন্যরকম
অন্যরকম ছিল, বড়রা যেরকম আমাদেরকে দিত, আমাদের আবার ছোট যেসব ভাই বোন ছিল ওরাও বসে থাকতো যে তুমি তো বড়, কাজে তোমার আমি এখন তোমার কাছ থেকে পাই সেটা, তুমি তো বড়দের কাছ থেকে সেখান নিয়েছো, থেকে একটু ভাগ হয়ে সেখান থেকে যেত। একটু ভাগ হয়ে যেত। হ্যাঁ, হাওয়াই মিঠাই খেতাম। Yes, আর হাওয়াই এখন তো উল্টা দিতে হচ্ছে সবাইকে, সবাই আসে, ছোট বড় সবাই আসে, তাদেরকে আমাদের সালামি উল্টা দিতে হচ্ছে। এবং এই ঈদেও অনেক সালামি দিলাম আমরা। এখন আর পাওয়া এবং এই দাওয়াটার মধ্যে মনে হয় অনেক অনেকটা আনন্দ। আমি বাকি দুজনের কাছ একটা থেকে জিনিস আপনি খেয়াল করবেন, যেটা এই সালাম আমরা কিন্তু তখন পায়ে ছুঁয়ে সালাম করতাম। এখন আমি রিসেন্টলি এই ট্রেন্ডটা দেখছি যে নাই, এটা আমাদের কালচারের মধ্যেই ছিল আসলে। ইভেন দ্যাট এখনও আমি যদি আমার টিচারকে দেখি, আমার মুরব্বীদেরকে, আমার ঠিক আসলে পা ছুঁয়েই সালাম করতে ইচ্ছে করে। আমি যে বারবার আপনাকে বলছি যে হিউম্যান টাচ, এই জিনিসটা কিন্তু পা ছুঁয়ে সালাম করার মধ্যে হিউম্যান টাচ ছিল। এই টাচ শুধু এখানে না, ইভেন আমি মনে হয় বাকিরাও এখন আপনি দেখবেন ঈদের যে আপনি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, সবগুলো আপনি কপি পেস্ট করে সেন্ড করে দিচ্ছেন। জি। এর মধ্যে কোনো কিন্তু আত্মা একই নাই। টেস্ট আন্তরিকতা নেই। সেটা হোক কলিগ, কিন্তু সেটা হোক আমরা তখন কার্ড বানাতাম, কাগজ কেটে কেটে কার্ড বানাতাম, হাত দিয়ে লিখতাম, 5-7 দিন ধরে শুধু কার্ড বানানোর প্রক্রিয়া চলতো। সো এর মধ্যে যে আপনার একটা মানে ভালোবাসা, একাগ্রতা ছিল, সেই জিনিস তো আপনি কপি এখন আর পেস্ট নেই। করে পাবেন না। আপনি এখন হয়তো সব কৃত্রিমতা। 1000-2000 SMS পাচ্ছেন, কিন্তু তখন ওই একটা SMS বা 10টা SMS একটা মানে কার্ডেরই কার্ড, অনেক ওই কার্ড value অনেক ছিল। ভ্যালু আমরা ছিল। পড়িও না। এই যে আপনি value। অভিজ্ঞতার কথাগুলো বলছেন যে ডিফারেন্সটা যে ছোটবেলার এবং এখনকার, আমরা আরো চমৎকারভাবে আপনাদের তিনজনের কাছ থেকে জানার চেষ্টা করবো। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে এই যে টাচের বিষয়টি, যেমন মুরব্বী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের মাথা ছুঁয়ে আশীর্বাদ করতেন এবং সালামের বিষয়টি বললেন, এটার মতন একটা আত্মিক একটা শান্তি কিন্তু খুঁজে পাওয়া যায়। ডক্টর ফারহান, আপনি যদি বলতেন যে এই যে উনি বলছিলেন যে পা ছুঁয়ে সালাম করা, সালামিটা কালেক্ট করা, এবং একটা সময় আমরা দেখেছি যে যেটা আমার ক্ষেত্রে কাজ করতো, যে সালামি হয়তো নিয়ে নিলাম কিন্তু সালাম করা হয়নি, তখন আবার যে সালামটা করতাম এবং তখন মনে হতো যে না, আমার সালামি নেওয়াটা পূর্ণতা ঠিক হয়েছে। হয়েছে, এখন প্রপারলি পরিপূর্ণ হয়েছে। হয়েছে, হ্যাঁ। একদম, আমি তো বললাম যে আমি বড় হয়েছি যেহেতু বাবা সরকারি চাকরি করতেন, গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, কলোনিতে বড় হয়েছি। কলোনি মানে কিন্তু একটা একা পরিবার না, আশেপাশে যত প্রতিবেশী প্রত্যেকটা আছে building এ সবাই সবার সঙ্গে দেখা সবাই হতো। কিন্তু একটা পরিবারের অংশ হয়ে যায় আর কি। তো সকালবেলা কিন্তু ওই আমি একা বেরোতাম না, আমার যেসব আশেপাশের ফ্রেন্ডসরা দলবল ছিল নিয়ে। দলবল নিয়ে, হ্যাঁ, সবার বাসায় যেতাম। এই যে তরুণী দল বের হতো একটা, হ্যাঁ, হ্যাঁ, নতুন ওই ড্রেস সালাম পরে। করার ব্যাপারটা তো একেবারে তখন ট্রেডিশন ছিল আসলে। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাম করতেই হবে, আর করলে পরে তখন বড়দের মধ্যে একটা অব্লিগেশন দাঁড়িয়ে যেত যে ওকে এখন কিছু না কিছু দিতে দিতেই হবে। হবে, হ্যাঁ। হ্যাঁ, সেটা যাই হোক না কেন, সেটা একটা পয়সা হোক, টাকা হোক, যেটাই হোক, সেটার ভ্যালু কিন্তু অন্যরকম। এবং এই যে সারাদিন শেষে কালেকশন করে এনে আত্মতৃপ্তিতে ভোগা, হ্যাঁ, এবং সারা বছরের পয়সার অ্যামাউন্ট যাই হোক, প্ল্যান হতো কিন্তু সারা বছরের আচ্ছা। আগামী ঈদ পর্যন্ত এই পয়সা দিয়ে কি হবে। ছেলেদের না হয় পকেট থাকে, কিন্তু মেয়েদের তোর Bag? ড্রেসের কোনো প্যাকেট থাকে না, তখন ব্যাগ তখন ছোট একটা, ওটা তো একটা ফ্যাশনের অনুষঙ্গ ছিল যে একটা ছোট ব্যাগ, অন্যদিন নেই বা না নেই, ঈদের দিন একটা ব্যাগ থাকবেই। আচ্ছা। হ্যাঁ, আর আমার যেটা হতো, আমরা পরদিন একেবারে আমাদের ট্রেডিশন ছিল যে নানার বাসায় যাব, প্রচুর কাজিন ছিল আমার, হ্যাঁ, সবাই মিলে, মামারা ছিল, খালারা ছিল, ওইখানে আবার দ্বিতীয় দফায় আরেকটা ঈদ সালামের ব্যাপার চলে আসতো। হ্যাঁ, তো আমরা ঈদের দিন যেমন ঈদের পরদিনও খুব আগ্রহ নিয়ে বসে থাকতাম যে সকালবেলা কখন নানার বাসায় যাব, নানার কাছ থেকে সালামি পাবো, মানে সেটা একটা অন্যরকম ব্যাপার যেগুলো এখন আসলে মিস সালামির করি। শেষ নেই আসলে, সালামির শেষ নেই। খাওয়ার কোনো শেষ নেই, এবং সবকিছু মিলে আমি যদি বলি যে পরিবারের সাথে যে দেখা হ্যাঁ, হওয়া, সময় কাটানো। ঈদের দিন, একদমই। ঈদের পরের দিন, তারপরের দিন নানা বাড়ি, দাদা বাড়ি, এবং আশেপাশে যে আত্মীয় স্বজনরা রয়েছে, ফুপির বাসা, হ্যাঁ, সবার বাসায় কিন্তু কম বেশি যাওয়া হতো, যেটা মনে হয় এখন একটু কমে গেছে, এবং এখন সেটা যেমন- হলে আমার কাছে মনে হয় সেই ওই চার দেয়ালের মধ্যেই জি। কিন্তু সেটা হচ্ছে। এখন যেমন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু ধরেন আপনার সাথে আমার ফিজিক্যালি দেখা না হলেও দেখা যাচ্ছে ফেসবুকে আপনি দেখতে পাচ্ছেন, বা একটা ভিডিও কল করলেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, সেই ব্যাপারগুলো কিন্তু ওই সময়টাই ছিল না। তখন কিন্তু দেখা না হওয়া মানে কিন্তু দেখা না হয়। হ্যাঁ, তো সবার সাথে দেখা সাক্ষাতের ব্যাপারটা যেটা ছিল, সে তুমুল আগ্রহ। ধরেন 1 মাস অনেককে দেখিনি, কাজিনদের দেখি নাই, তখন তো ওই বয়সটাতে তো কাজিনরাই মেইন অ্যাট্রাকশন ছিল, একসাথে ঘুরবো, খাবো, হ্যাঁ, শেয়ার করবো, অনেক মনের কথা জমে থাকতো, তাই না? তো এই শেয়ারিং এর ব্যাপারগুলো সব তো আর বাবা মার সাথে করা যায় না। হ্যাঁ, অনেক থাকে না, প্রিয় কাজিন থাকে যাদের সাথে এগুলো বসে অনেকক্ষণ লম্বা আড্ডা হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো, এই যে আগ্রহ, একটা অনুষ্ঠান, ঈদ বলেন বা
অন্য কোনো প্রোগ্রাম বলেন তখন সবার সাথে দেখা হবে, হ্যাঁ, এই ব্যাপারে যে উৎসাহ ছিল সেটা আসলে ডেফিনেটলি এখন কমে গেছে। না, এটা আমার বলার এখন কিন্তু অপেক্ষাই আমি রাখে একটা না। জিনিস বলি যে শুধু আমরা খারাপ বলছি তা কিন্তু না। এখন যদি আমি পরিধি অনেক বেড়ে গেছে, ঠিক আমার 20 বছর আগের 15 বছর আগের যে স্কুল ফ্রেন্ডটা ছিল, আমি এখন কিন্তু এই সোশ্যাল তার সাথে মিডিয়ার কারণে সহজেই যোগাযোগ করতে দেখতে পাচ্ছি পারছি। যে তার ছেলে মেয়ে সে কোথায় তা তো আছে। অবশ্যই। এই জিনিসগুলো কিন্তু আবার আমি বর্তমান যুগের Positively সুবিধা, পজিটিভ দিক Exactly. হিসেবে দেখবো যে যেটা এটা আমরা সবসময় বলে থাকি যে সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজেস যেরকম আছে ডিসঅ্যাডভান্টেজেসও কিন্তু একইভাবে আছে। একই রকম আপনি খুব আছে। চমৎকার করে কিন্তু বললেন যে বছরের পর বছর যারা হয়তো দেশের বাইরে থাকছে আমার দেখা সঙ্গে কোনো হচ্ছে কিন্তু আমি কন্ট্যাক্টই তাকে ছিল দেখতে না, পাচ্ছি। তাকে আমি দেখতে পাচ্ছি, তার বাচ্চা কোথায় পড়ে, সে কি করে, সবকিছুই কিন্তু আমার এখন নখদর্পণে। সেটাই। এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু যে জিনিসটা মিসিং হচ্ছে যে আপনার এই সামনাসামনি দেখা, ফিজিক্যালি দেখা যোগাযোগটা হওয়া, যেটা। আত্মিক যে যোগাযোগটা এই যে কমে টাচের যায়। ব্যাপারটা বারবারই চলে আসে আপনার। এবং আরো একটা জিনিস খাওয়ার প্রসঙ্গে যদি বলেন, আগে কিন্তু এই সেমাই খাওয়ার ঈদ একটা ছিল, আর একটা ছিল কোরবানির ঈদ। আমরা কিন্তু এই ঈদে মিষ্টি জাতীয় জিনিসই বেশি খেতাম, সেই সেমাই খেতাম, লাচ্চা খেতাম, মানে সবগুলো আইটেম মিষ্টি ছিল। গ্র্যাজুয়ালি এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি যান এই ঈদেও কেউ বলবে না 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 মিষ্টি জাতীয় কিছু খাবো না। সবাই So, health conscious মানে হয়ে গেছে। এখন আমি জানি না এটা আসলে মানে কতটুকু, বাট এটা আসলে আমরা যদি পজিটিভলি চিন্তা করি যে জেনারেশন ওয়াইজ তো আসলে এই Change হবে। পরিবর্তনগুলো আসবে, এটাকে আসবে, আমার মনে হয় variation আমরা যদি হবেই। পজিটিভলি দিতে পারি না, এটাই নিতে আমাদের পারি জন্য আমরা, মঙ্গল হ্যাঁ। এবং আমাদের বাচ্চাদের জন্য কিন্তু জি। মঙ্গল। ডক্টর বাকের, আপনি বলছিলেন যে সালামির পয়সা মাটির ব্যাংকে কিছু রাখতেন, কিছু খরচ করতেন, কিছু খাওয়া দাওয়া করতেন, জি। কি করতেন পরবর্তী সময়টাতে? পরবর্তী সময়ে যখন আবার এটা ভর্তি হতো, আমরা এটা ভেঙে সবগুলো পয়সা বের করতাম, করে আবার স্কুলে গিয়ে ধরেন সেই আইসক্রিম, হাওয়াই মিঠাই আচ্ছা। এগুলার পিছনে ব্যয় করতাম। পরবর্তীতে আরো বড় হওয়ার পর যখন নোটগুলা পাওয়া শুরু করলাম, তখন তো সাথেই থাকতো, মানি ব্যাগে থাকতো, কলেজে এগুলা খরচ করতাম। এইভাবেই আমরা এই সালামির টাকাগুলা খরচ করতাম আর কি। আমরা আসলে ডক্টর বাকের, আপনার কাছে একটু জানতে চাইবো যে ঈদের দিনটা তো আপনি বলছিলেন যে খুব চমৎকার করে শুরু করতেন সেই সকাল থেকে, কিন্তু ঘোরাঘুরি করা, খেলাধুলা করা, যেটা আমরা জানি যে ছোটবেলায় কিন্তু ঈদের আনন্দ মানেই হচ্ছে খেলাধুলার একটা অংশ, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, জি, জি। সেরকম কোনো স্মৃতি কি হ্যাঁ, আপনার জি আছে জি, কিনা? সঠিক বলেছেন। আমরা তো, দুপুরে খাওয়ার পরে কতক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা ছেলেমেয়েরা সবাই মাঠে নেমে যেতাম। তখন তো ফুটবলও ছিল, হাডুডু ছিল, দাঁড়িয়াবান্ধা ছিল, এগুলো আমরা খেলাধুলা করতাম। দেখা গেল যে আবার অনেক তখন রিক্সার প্রচলন ছিল, রিক্সা দিয়ে অনেক সময় যে সালামি পেতাম ওই টাকা দিয়ে আবার আমরা ঘুরতাম সবাই মিলে, ধরেন এক রিক্সাতে 6-7 জন উঠতাম এইটা বাচ্চারা। আমি বলতে চাচ্ছিলাম যে এক রিকশায় মনে হয় 5 থেকে 6 জন একবার উঠে আরো যেতাম। বেশি হয়তো, তখন ছোট ছোট বাচ্চা যেহেতু উঠতে পারতাম আমরা, তো ওইভাবে ঘুরতাম। আর তো এই বিকালবেলা আবার বাসায় চলে আসতাম, দেখা গেল আবার অনেকের অনেক বেশি খাবার হয়ে গেল, তখন আবার আমরা শারীরিক অসুস্থতায় ভুগতাম, কেউ পেট ব্যথা, বমি, এগুলা তো হতোই আমাদের ছোটবেলায়। কিন্তু সেগুলো মনে হয় ঈদের আনন্দকে এতটুকু মাটি করতো না। না, সেটা করতো না। এজন্য সবাই এখনো ওই স্মৃতি আমাদেরকে ভোগায়, মনে হয় যে আমি আবার আগের জায়গায় ফিরে যাই। কিন্তু দেখা গেল যে যে ভোরের স্নিগ্ধতা সবাই অনুভব করতে চায়, কিন্তু দিন শেষে ছায়া সবচেয়ে বড়ই হতে থাকে, তার পিছনে ফিরে যাওয়া যায় না। আচ্ছা। কিন্তু অনুভূতিটা আমাদের মাঝে কাজ করে। এবং ঈদের আমার মনে হয় যেহেতু আমরা মোটামুটি একই ক্যাটাগরির ঈদ আমরা উদযাপন করেছি, সন্ধ্যার পরেই কিন্তু আমরা টিভির সামনে বসে যেতাম, ঈদের জি। যে প্রোগ্রাম, সেই ঈদ কবে আনন্দ আনন্দ মেলা, মেলা, ঈদ আনন্দ সেটা মেলা। আমরা দেখতাম। Only and one এই program. অভিজ্ঞতাটা 3 জনের কাছ থেকে আমি শুনবো। আরো একটা বিরতি শুরু হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে সন্ধ্যার পরে আমরা টিভির সামনে বসে যেতাম, একটা মাত্রই চ্যানেল ছিল এবং কমন একটা ঈদের প্রোগ্রাম হতো, আমার মনে হয় ইত্যাদি, ঈদের আনন্দ মেলা মনে হয় ছিল। ঈদ আনন্দ মেলা। ডক্টর বাকের যদি বলতেন যে হ্যাঁ, আমরা কেমন উপভোগ তখন করতেন? বিটিভি ছিল এবং সকলের বাসায় তখন বিটিভি ছিল না, কয়েকজনের বাসায় ছিল, সেভাবে আমরা ভিড় করতাম ওদের বাড়িতে। তখন ধরেন 80-র দশকে এই ফজলে লোহানী সাহেবের একটা অনুষ্ঠান হতো, আচ্ছা। তারপর ঈদ আনন্দ মেলা হতো। পরবর্তীতে আস্তে আস্তে এটা সুইচ ওভার করে ইত্যাদিতে গেল, ঈদের আনন্দ মেলা, এবং এখন তো অনেক চ্যানেলে হয়েছে, সব ঈদের সব চ্যানেলে ঈদের অনুষ্ঠান হচ্ছে।
এবং এই ছোটবেলার ওই যে টিভির প্রোগ্রামটা দেখার সময় এমন কখনো কি সব হয়নি আমরা যে, অ্যান্টেনা ঘোরাতে হতো? অ্যান্টেনা ঘোরাতে হতো, ঝিরঝির করতো, ওই ছবি আসতো না, ওইটার একটা আলাদা আনন্দ ছিল। আর সাথে যখন আবার সিনেমার গান হতো, এতেও সবাই আনন্দ পেত, বাচ্চারা আমরা সবাই আনন্দ পেতাম। এটা ছিল আমাদের ঈদের একটা মজার অংশ আর কি। মানে দিন শেষে সব পাখি ঘরে ফেরে, পুরাই জীবনের সব লেনদেন এবং টিভি দেখার থাকে শুধু জন্যই। থাকে শুধু বসিবার মুখোমুখি বনলতা সেন। সেই বনলতা সেন ছিল বিটিভি। আমরা সন্ধ্যার সময় সব কিছু ঘোরাফেরা করে ফিরে আসতাম, টিভির সামনে বসতাম। একটাই অনুষ্ঠান খুব জমজমাট ছিল। এরপরে এই অনুষ্ঠানটা পরিবারের সবাই মিলে দেখতাম। এরপরেই খাওয়া দাওয়া করে রাত 9টা 10টার দিকে, 10:30টার দিকে আবার একটা অনুষ্ঠান হতো, ছায়াছন্দ নামের একটা স্পেশাল কালেকশন ছিল, যে ডক্টর বাকি কিন্তু ছায়াছবির গানের বলছিলেন। অনুষ্ঠান। হ্যাঁ, তখন কিন্তু সিনেমার এই গান। সিনেমার গানের অনুষ্ঠানগুলো ছিল। মানে এই জিনিসগুলো যে টিভিতে, তখন যেহেতু একটাই চ্যানেল বিটিভি, বাকি যে বলছে অ্যান্টিনা নাড়ানো, এগুলো সবই ছিল। আর ঈদের পরের দিন ছিল একটু রিল্যাক্স, সেদিন একটা বাংলা ছবি চলতো টিভিতে, এবং সব আমাদের বাসায় মনে পড়ে যে মা, তারপরে কাজের লোক, তারপর ভাই বোন সবাই মিলে, কোনো ভেদাভেদ আত্মীয়স্বজন, ছিল না। হ্যাঁ, সবাই একসঙ্গে বসে আমরা কিন্তু ওই দুপুর 3টার দিকে একটা বোধহয় পরের দিন টিভিতে একটা বাংলা মুভি হতো, এইটা আমরা উপভোগ করতাম অনেক। ঈদের কিন্তু নাটকও হতো। ঈদের নাটক ছিল, ঈদের নাটকটা কিন্তু স্পেশাল ছিল। স্পেশাল নাটক ছিল। এবং সব সময় খুব ভালো অভিনেতা অভিনেত্রী যারা। টাইম, কখন বিরতি নিবে, কখন আজান হবে, কখন কোন সিনেমা শুরু হবে, প্রত্যেকটা জিনিসই মনে হয় আমাদের সবার নখদর্পণে মুখস্থ ছিল। থাকতো। তখন আমি কিন্তু ডক্টর পেপারে আসতো ফারহানা, এগুলো। আপনার কাছে চলে আসতে চাই। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আপনি বলছিলেন আপনি বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ ছিলেন, আবৃত্তি করতেন। আপনার আবৃত্তি দিয়ে আমাদের আজকের ঈদের আনন্দের যে অনুষ্ঠানটা, সেটা আমরা শেষ করতে চাই। ধন্যবাদ। একটা ছোট একটা কবিতা আমার ভীষণ পছন্দের, সেটা আবৃত্তি করে শোনাবো। অমলকান্তি, লিখেছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গেই পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলেই এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভীষণ ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা বলতে পারি যে ডক্টর ফারহানা শেষ পর্যন্ত চিকিৎসক হতে পেরেছেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ। এবং দর্শকদেরকে। আমরা এই অল্প সময়টা খুব আনন্দে কাটিয়েছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আজ আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।